নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজকে ঠাকুরের কথামৃত নিয়ে আবার চলে এসেছি। জানি না কেন, যাই পড়ি না কেন আপনাদের সামনে, হয়তো অনেক ভালো ভালো বই, ভালো ভালো কথা, ভালো ভালো ফিলোসফারের লেখা পড়ছি, কিন্তু কোথাও একটা গিয়ে মন যেন ঠাকুরের কথামৃততেই আটকে থাকে। বাঙালি হওয়ার সুবাদে একদিকে রবীন্দ্রনাথ আর একদিকে ঠাকুর, এই দুটি মানুষ যেন আমাদের জীবনকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে। মাস্টারকে যখন ঠাকুরের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, আসলে এই গোটা কথামৃততে ঠাকুরের বিষয়ে যে আমরা জেনেছি, ঠাকুরকে যে আমরা বুঝেছি অন্তর দিয়ে বা বুঝছি, তার পুরো শ্রেয় কিন্তু শ্রীমর কাছেই যায়। কারণ উনি যদি না লিখতেন, এত সুন্দর, এত জীবন্ত যদি ওনার বর্ণনা না হতো, ঠাকুর বোধহয় আমাদের এত কাছের মানুষ হয়ে উঠতে পারতেন না। আর ঠাকুরকে অবতার বলে যে মানুষটি চিহ্নিত করেছিলেন, তিনি আর কেউ নন, স্বয়ং গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ কিন্তু ইতিহাসের পাতায় খুব সামান্য জায়গা অধিকার করে আছেন। তিনি মূলত তার নাটকের জন্য পরিচিত, তিনি মূলত তার বিশৃঙ্খল স্বভাবের জন্য পরিচিত, কিন্তু তার একটি বিরাট স্পিরিচুয়াল দিক আছে, যে দিকটা ঠাকুরের কথা না জানলে কিন্তু আমরা জানতাম না। গিরিশ ঘোষ কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একজন চরিত্র, একজন মানুষ যে একদিকে মাতাল, সমাজের চোখে লম্পট, সে সঠিক জায়গায় তার যাতায়াত নেই, সে নাটক করে, অথচ বলতে গেলে তিনি প্রথম মানুষ যিনি ঠাকুরকে অবতার হিসেবে চিহ্নিত করলেন। স্বয়ং স্বামী বিবেকানন্দ কিন্তু ঠাকুরকে পরীক্ষা না করে গ্রহণ করেননি। সেখানে এই গিরিশ ঘোষের মতো লম্পট মাতাল, সে কিন্তু ঠাকুরকে অবতার বলে অবলীলায় একদম চিহ্নিত করতে পেরেছিলেন। তো এই দুটি মানুষের কিন্তু অনেক কন্ট্রিবিউশন আছে আমাদের বাঙালি জীবনে ঠাকুরকে আমাদের কাছে এনে দেওয়ার জন্য। শ্রীময়ের লেখা এবং গিরিশ ঘোষের এই পরিচয় আমাদের কিন্তু জীবনের কাছে এক আপ্তবাক্যের মতো হয়ে রয়েছে। আমি এসেছি প্রথম পরিচ্ছেদ বিদ্যাসাগরের বাটিতে ঠাকুর যাচ্ছেন সেই কথা নিয়ে। আজ শনিবার, শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 4টা বাজিবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন, সঙ্গে ভবনাথ, হাজরা ও মাস্টার। বিদ্যাসাগরের বাড়ি যাইবেন। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? আমার তাহাকে দেখিবার বড় সাধ হয়। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে 4টার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন, কিরকম পরমহংস? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলিয়াছিলেন, আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ, লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতা পরেন, রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন, সেই ঘরের ভিতর তক্তপোষ পাতা আছে, তাহার উপর বিছানা মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নাই, তবে ঈশ্বর বই আর কিছুই জানেন না, অহর্নিশ তার চিন্তাই করেন। এর চেয়ে সহজ ডিসক্রিপশন আর হতে পারে না। একজন মানুষ যার জীবনে কোনো সাজসজ্জা নেই, যার জীবনে কোনো সো-কল্ড প্রিটেনশন নেই, হি ডাজন্ট অ্যাক্ট লাইক এনি গড ম্যান, একদম সাধারণ মানুষের মতো থাকেন, ওঠা বসা করেন, বাচ্চাদের মতো তার হাবভাব, আর ঈশ্বর বই কিছুই সারা জীবন জানলেন না, ঈশ্বর বই আর কিছুই কিন্তু আমাদের দেখালেন না। আশা করি ঠাকুরের আশীর্বাদে সেই দৃষ্টি আমাদের আসুক, সেই দৃষ্টি যেন আমরা পেতে পারি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
শুভরাত্রি।